ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনারা টেট কেলেঙ্কারি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন সুরঞ্জনা চক্রবর্তী, যার বিরুদ্ধে মূলত অভিযোগ। সুরঞ্জনা দেবী, আপনাকে স্বাগত জানাই। সুরঞ্জনা দেবী, আপনি কি বলেছেন যে আপনার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে? যা বলেছি যে আমার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা যোগ বিয়োগ করে দেওয়া হয়েছে, একটা পরিকল্পিতভাবে একটা আমাকে হেনস্থা করা এবং আমার হাত দিয়ে আমার সরকারকে হেনস্থা করার একটা পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে। বুঝলাম, পরিকল্পিতভাবে চক্রান্ত। সুরঞ্জনা দেবী, আপনার কণ্ঠস্বর কি বিকৃত করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। আপনার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, এটা আপনি কখন বুঝলেন? ঘটনা আপনার যখন আমরা খবরটা ব্রেক করেছিলাম, সেটা হচ্ছে এখন থেকে ঠিক 48 ঘন্টারও বেশি সময় আগে। আপনার বুঝতে সময় লাগলো এত বেশি? যখন আপনারা ব্রেক করেছেন তখন আমি নিয়োগ প্রক্রিয়ায় ভীষণ ব্যস্ত, কাউন্সেলিং চলছে, আর কাউন্সেলিং চলছে, একদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট চলছে, কাউন্সেলিংও চলছে। সেই সময় আপনারা ব্রেক করেছেন। আমি যখন শুনেছি তখন বেশ সন্ধে আমাকে ফোনে শোনানো হয়েছে। পরবর্তী আপনারা দুবার টেলিকাস্ট করেছেন গতকালও, তখন আমি সুন্দরভাবে দেখলাম আপনারা যে ফটোগুলো দেখাচ্ছেন, যেগুলো মানে অদ্ভুত অদ্ভুত জিনিস। অর্থাৎ সুরঞ্জনা দেবী, আপনি বলেননি যে ইন্টারভিউতে কে 9 পাবে কে 2 পাবে সেটা আমাদের ব্যাপার, এটা আপনি বলেননি যে এটা দলের লোকেদেরই দেওয়া হচ্ছে, সিপিএম এর লোকেদের দেওয়া হচ্ছে না। আপনি তো দল করেন। আমি তো মুকুল রায়কে বলেছি, আমি পার্থদাকে বলেছি, আমি সুব্রত বক্সিকে বলেছি, আমি শোভনদাকে বলেছি, এগুলো বলেননি আপনি। আমার পুরো জিনিসটাকে ম্যালিফাই করার জন্য একটা ট্যাম্পারিং করা। আপনি এই কথাগুলো বলেছেন নাকি বলেননি? আমি বারবারই বলছি আমার পুরো জিনিসটাকে বিকৃত করা হয়েছে। অর্থাৎ আপনি এই কথাগুলো বলেননি? আমি এই সব কথা মানে কি হয়েছে সেটা তো সবটাই বোঝা যাচ্ছে, যারা শুনছেন তারা খুব ভালো করে খুবই ভালো বুঝতে পারছেন। সেই জন্য জিজ্ঞাসা করছি কোন জায়গাটা বিকৃত করা হয়েছে, যদি বলেন। পুরো ব্যাপারটাই বিকৃত? আমি এতভাবেই বলতে পারবো, পুরো ব্যাপারটাই বিকৃত। অর্থাৎ এই যে কণ্ঠস্বরটা আমরা শোনাচ্ছি, সেই কণ্ঠস্বরটা আপনার নয়? আমি বারবারই বলছি আমার পুরো জিনিসটাই, আমার ভয়েসটা পুরো জিনিসটাই বিকৃত ভাবে। আপনি প্রয়োজনে ফরেনসিক তদন্তের জন্য প্রস্তুত থাকবেন? নিশ্চয়ই, আমার সরকার যদি আমাকে বলেন নিশ্চয়ই করব। অর্থাৎ ফরেনসিক তদন্ত হবে আপনার কণ্ঠস্বর কিনা সেটা প্রমাণের জন্য, যেটা যাবে, আপনি তার জন্য প্রস্তুত? ঠিক আছে, সেটা তো সবটাই গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্টের ব্যাপার তো বটেই, এর জন্য আপনি প্রস্তুত কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আপনি প্রস্তুত। এই আপনার যে কণ্ঠস্বরটা বিকৃত করা হলো, পরিকল্পিতভাবে করা হলো, কারা এই পরিকল্পনাটা করলো? আমি কি করে বলবো কারা করেছেন? যাদের থেকে নিয়ে আপনারা দেখাচ্ছেন তাদের জিজ্ঞাসা করুন। অর্থাৎ আমি সুরঞ্জনা একটু বুঝবার চেষ্টা করি। অর্থাৎ আপনি নন, আসলে আপনার নাম করে একটা অডিওতে অন্য লোকের গলা চালিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আপনার মতন শুনতে লাগে। সেটা আপনারা যেভাবে আপনারা একটু প্লিজ বোঝান। আমাদের অসংখ্য মানুষ তো জানেন তো এটার জন্য অপেক্ষা করছে। কারণ আপনি যদি একদম নির্দোষ হয়ে থাকেন তো নিঃসন্দেহে সেটাই বলবেন প্লিজ। দেখুন, যা হয়েছে, আমি কোনো কাজ নিয়ম বহির্ভূত করিনি। কাউকে কোনো খারাপ কথা বা কোনো মানে বেশি কথা আমি বলতে ভালোবাসি না। আমার যেটুকু আমি বলেছি, আমি আবারও বলছি, যা হয়েছে ভীষণভাবে পরিকল্পিতভাবে অনেক দিন ধরে পরিচর্চা করে করা হয়েছে বোধহয়। আমি যেটুকুনি বললাম আমার স্বরটাকে বিকৃত করা হয়েছে। আপনি কি এইটুকু আপনি সরকারের কাছে আর্জি জানাবেন যে আপনার কণ্ঠস্বর বিকৃত করে, আপনার বক্তব্য বিকৃত করেও যেটা হলো, এটাও অন্তত তদন্ত করে দেখা হোক যে কিভাবে করা হলো, কেন করা হলো? নিশ্চয়ই দরকার পড়লে। অর্থাৎ আপনি তদন্ত করবার জন্য দাবি জানাবেন? হ্যাঁ, এইটুকুনি পার। এবং এইটুকুনি পার। এবং যেহেতু আমরা এটা দেখিয়েছি, আপনার শুনিয়েছি এই গলাটা, আমাদের কণ্ঠস্বর বিকৃত করা হয়ে থাকে, আপনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন? আপনাদের ছাড়া তো আর কোনো চ্যানেল দেখায়নি এইভাবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মামলা করবেন? আমি তো বলিনি আমি এইসব কোনো কথায় যাবই না, আমি আর অন্য কোনো কথাই বলবো না। আমি আপনাদের যেটুকুনি জানিয়েছি যে আমার কথাটা বিকৃত করা হয়েছে। শেষ এক মিনিট আপনার সঙ্গে কথা বলবো। শুনুন, আমার ইমেজ এবং আমার হাত দিয়ে আমার সরকারের ইমেজ ভ্যালিফাই করার আপ্রাণ চেষ্টা করা। সুরঞ্জনা দেবী, 1 মিনিট প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি একটা কণ্ঠস্বর শুধু শোনাচ্ছি, একটা অডিও ক্লিপ। আপনি প্লিজ বলবেন যে এই জায়গায় কোন জায়গায় বিকৃত করা হচ্ছে। একটা অডিও ক্লিপ প্লিজ।
কি ওয়েতে কি রাস্তায় সেটা আমাদের নিজস্ব ব্যাপার, কনফিডেন্সিয়াল ব্যাপার। ইন্টারভিউতে কে 9 পাবে আর কে 2 পাবে সেটাও আমাদের ব্যাপার, মোটেই কারুর ব্যাপার না। তাহলে আপনার কাউকে আপনি ভরসা করতে পারবেন না। মুকুল রায়কে আমি বলেছি, কাল সুব্রত বক্সিকে বলেছি, পার্থদাকে বলেছি, শোভনদা, 4 জনকেই বলেছি যে মানুষটা, আমাকে তো ভরসা করতে হবে না দাদা, দলকে তো, যে দলটা করে দলটাকে তো ভরসা করতে হবে আপনাকে। আর আপনি সুরঞ্জনা দেবী, এই গলা কি আপনার, এই বক্তব্য আপনার? সুরঞ্জনা দি, আপনি আছেন? সুরঞ্জনা চক্রবর্তী নেই। সুরঞ্জনা দেবী প্লিজ বলুন। সুরঞ্জনা দেবী শুনতে পেলেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরঞ্জনা দেবী, তিনি তার কণ্ঠস্বরটা শুনলেন। কি বলবেন আপনি সেলিমদা? সুরঞ্জনা দেবী নয়, এরপর শুনবো। প্রথমত ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে ধরা উচিত। তার দপ্তর তো নিয়োগ করেছে এইসব সভাপতিদেরকে জেলায় জেলায় এবং দলীয় কায়দায়, দলীয় নির্দেশে। দুই হচ্ছে, যেমন আমরা দেখেছি এসএসসিকে চেয়ারম্যান কতবার চেঞ্জ করা হলো গত 2.5 বছর 3 বছরে, এই পর্ষদ সভাপতি কিরকম চেঞ্জ করা হলো। এখন উনি বলছেন, মন্ত্রী বলছেন, অভিযোগটা যখন এলো, যখন কণ্ঠস্বর শোনানো হলো, তিনি সব জানেন, সুতরাং বলছেন কোনো তদন্ত করার দরকার নেই, এটা কণ্ঠ বিকৃত করা হয়েছে। আর সুরঞ্জনা দেবী কি বলছেন, কণ্ঠ বিকৃত করা মানে হচ্ছে কিছু, প্রথমে বললেন কিছু শব্দ যোগ বিয়োগ করা হয়েছে, তাহলে নির্দিষ্টভাবে খুব ভালো, আমি তোমাকে সাধুবাদ জানাবো, তুমি কোনো টেক্সটটা আছে, স্ক্রিপ্টটা আছে, তাহলে ওনার বলা উচিত এডিট করে, শিক্ষিত মানুষ। আচ্ছা, সেই বক্তব্য শুনিয়ে তো বললাম, উনি নাম এই শব্দটা আমার নয়, এই শব্দটা আমার নয়, টেপটা এখান থেকে কেটে এখানে জুড়েছে, এটা বুঝেছেন, জোড়াজুড়ি করা হয়েছে পরিকল্পিতভাবে। আর যখন বলো আপনার কণ্ঠস্বর আপনার কি না, কোনটা বিকৃত করা হয়েছে, তো উধাও। সবচেয়ে খারাপ লাগলো আমার কিন্তু, যে শেষ যে জায়গাটা, যেখানে শুনি নিজেকে সবচেয়ে ভালো ডিফেন্ড করতে পারতেন, যে এই শব্দগুলো আপনারা এখানে জুড়েছেন, এগুলো আমার কথা না, ঠিক সেই জায়গা থেকে দেখা গেল যে উনি কিন্তু আর আপনাদের সঙ্গে টেলিযোগাযোগে নেই। এখন আপনারা তো কেটে দেননি, উনি নিশ্চয় সেখান থেকে সরে গেছেন। একেবারেই না, উনি এই জায়গাটা সরলেন কেন? এইখান থেকে তুমি বলতে পারতেন এই শব্দগুলো আমার না, তার আগে দেখলাম সরে গেল। এতে প্রমাণিত হয় যিনি গোটাটাই মিথ্যে কথা বলছিলেন। আপনি যদি বলতো যে এই যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে, যে বাক্যগুলো, এগুলো আমার কিছু কিছু বাক্য নয়, তাহলে এটা বোঝা যেত যে ঠিক আছে, কিন্তু টেলিফোন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কেন? না, সবচেয়ে বড় কথা, কিছু তো বলতে হবে কি জায়গাটা বিকৃত। কখনো বলছেন কণ্ঠস্বর বিকৃত, কখনো বলছেন সেন্টেন্সে কি যোগ বিয়োগ করা হচ্ছে, কখনো বলছেন এই বক্তব্যটা আমার নয়, এটুকু বলতে পারি, পুরোটা একটা পরিকল্পিত। কার পরিকল্পনা বলতে পারবো না। বলছেন ফরেন্সিক তদন্ত, হ্যাঁ, সে তো প্রয়োজনে নিশ্চয়ই সরকার যদি বলে, সরকার যদি বলে, উনি জানেন সরকার বলবে না, তারপর বলছে মামলা করবেন না, মামলা করবো, তাতে বলছি না, আরে মামলা করুন, আমরা যদি বিকৃত করতে মামলা করুন। নিবেদন কি বলেন? না, এর জন্য কি এই ইন্টারভিউটা শোনার পরে ধারণাটা তৈরি করার জন্য কি শার্লক হোমস না ব্যোমকেশ বক্সী হতে হয়? এ তো একটা ক্লাস 6-এর ছেলে মেয়ে দেখলেও বুঝতে পারবে যে কে দোষী, কে আমতা আমতা করছে, কে কতটা অপ্রস্তুত, অস্বস্তিতে শেষ পর্যন্ত পালিয়ে বাঁচলেন ভদ্রমহিলা। আসলে মুশকিল হচ্ছে কি, তার উপরে তো চাপিয়ে দিয়েছেন ওই যারা শোভনদা, মুকুলদা ইত্যাদি দ্বারা, হ্যাঁ, বিভিন্ন দ্বারা এবং দা কাটারি, এরা সব চাপিয়ে দিয়েছে গোটা ব্যাপারটা। আর শেষ পর্যন্ত ব্রাত্য বসু বলেছেন তোমার স্বর বিকৃত হয়েছে। এত বেচারির অবস্থা কি? সে এইরকম একটা বিকৃত অবস্থায় দাঁড়িয়ে ভদ্রমহিলা কি করবেন? যে কারণেই করে থাকুন, কিন্তু ফলটা তো, আর উনি 1.07% পাশ করেছে, আর তার যে ফল পাওয়া গেছে, যেটা এতক্ষণ ধরে বিভিন্ন পরীক্ষার্থীর কাছে অভিযোগ, সেই ফলের 1.0% না, 0.001% ওনার কাছে পৌঁছাবে না। সেটা তৃণমূল ভবনেই পৌঁছাবে, সেটা ব্রিগেডের জন্যই খরচা হবে, সেটা কোনো ব্যাপার নয়। ফলে উনি আর বেচারি কি করবেন? উনি এখন পালিয়ে বাঁচছেন। মূল ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা ঘটার পর তৃণমূল কংগ্রেসের মধ্যেকার গল্পটা কি দাঁড়াবে, যাদের দেওয়া হলো এবং যে বিশাল সংখ্যক দেওয়া হলো না। এই মমতা মণ্ডলের মতো অত্যন্ত ঘনিষ্ঠ তো ওনার স্বামী ছিলেন, কিন্তু বাস্তব তো একটা জায়গায় তো মানুষের কোনো একটা জায়গা থাকবে যে বলবে যে পয়সা দিয়েই যেতে হবে। ধরুন আমি ভালো স্টুডেন্ট যদি হই, যদি আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমি এই এত % পেয়েছি, আমি হায়ার সেকেন্ডারিতে এত ভালো রেজাল্ট করেছি, আমি গ্র্যাজুয়েশনে এত ভালো রেজাল্ট, MA-তে এত ভালো রেজাল্ট, তাও আমি চাকরি পাইনি, চাকরির খোঁজে যাচ্ছি, তারপরেও আমার ওই 5 লাখ 10 লাখের গল্প চলছে, এই জিনিস দিতে হবে। এটা তো একটা জায়গায় তো মানুষকে কোথাও আটকে দেয় যে না,
তাহলে দরকার নেই বাবা, চলো। জহর, না না, ওটাই ভাবছি যে পরে একটা পরীক্ষা হবে তাতে ওই পুষিয়ে দেবো, এই রাজনীতি চলছে না, পুষিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না, তারপর নবান্ন থেকে বলবেন, আমি পুষিয়ে দেবো, জবাব একটা please list আপনি। বেরোবে, তার মধ্যে ঢুকিয়ে দেবো। একদম ওটা মানে মানুষকে রেপ করলে পুষিয়ে দিচ্ছেন, খুন করলে পুষিয়ে হ্যাঁ, দিচ্ছেন, বিস্মত সবটাই বিস্মদে পুষিয়ে যদি দিচ্ছেন। ধর্ষণ হয় আপনি বিপিএল কার্ড পাবেন, এই তো দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের টাকা অবস্থা। দিতে হবে, টাকা দেবে। আর তারপর টাকা, হ্যাঁ জহর, জহর প্লিজ আপনি। পৃথিবী জুড়ে বলছে ল্যান্ড অফ রেপ, কি দুঃখের আন্তর্জাতিক। বলুন। ছি ছি ছি। কি বলবেন? এই যে সুরঞ্জন চক্রবর্তীর সঙ্গে একটা কনভারসেশন হলো, কথোপকথন হলো, আসলে উনি ভয় পাচ্ছেন সত্যি কথাটা বলতে, কারণ উনার দলের যিনি নেত্রী, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার করে উনাকে মনে হয় বলে দিয়েছেন যে এই জায়গাটা তুমি তোমার মতো করে ওভারকাম করো, নাহলে তোমার গদি, তোমার চেয়ার তুমি হারাবে। সেই জন্য সুরঞ্জনা চক্রবর্তী চালাকির জায়গাটা নিচ্ছেন। আর দাদা, এই সঙ্গে একটা সংখ্যা তথ্য আমি বলতে চাইছি, অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন। বলুন বলুন প্লিজ। সংখ্যা তথ্যটা এটাই হচ্ছে, আরটি অ্যাক্ট 2005, 2005-এর আরটি অ্যাক্ট ধরে যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা যায়, তাহলে এই মুহূর্তে পশ্চিমবাংলাতে 90,000-এর থেকেও বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পশ্চিমবাংলাতে প্রশিক্ষিত 2 বছরের ট্রেনিং করা ছেলেরা রয়েছে 18 থেকে 20,000। 45 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সেটা গভর্নমেন্ট হলফনামা দিয়ে বলেছে 30 লক্ষ। আমি যদি ধরেই নিই 30 লক্ষ, তাহলে 18 থেকে 20,000 প্রশিক্ষিত প্রার্থীরা ছাড়াও পশ্চিমবাংলায় 65 থেকে 70,000 বেকার উচ্চ শিক্ষিত ছেলেরা কর্মসংস্থানের জায়গাটা পেতেন, যে জায়গাটাকে এই সরকার দলীয় দলতন্ত্রকে কায়েম করার জন্য অর্থনৈতিক একটা চক্রান্তের জায়গায় নিজেদের দাঁড় করিয়ে দিয়ে অর্থ লালসার বশবর্তী হয়ে এই বেকার যুবক যুবতীদের তাদের কর্মসংস্থানের জায়গাটা থেকে প্রতারিত করেছেন। যেমন প্রতারিত করেছে আজকের জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে প্রতারিত এবং প্রতারক দুটো যেন ইকুইভ্যালেন্ট হচ্ছে। আমরা পশ্চিমবাংলার মানুষ চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি সততার প্রতীক বলে নিজেকে চিহ্নিত করে তিনি বলেছিলেন যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা যারা চাকরি পাবে। আমরা আজকের 2 বছর 2.5 বছরে মমতা ব্যানার্জির মুখোশটা দেখতে পেলাম যে আমি বুঝতে পেরেছি, বেকার বুঝতে পেরেছি জহর। আমরা বস্তুত, হ্যাঁ বস্তুত আমরা সবাই আসলে আরো একবার বলছি, আমরা ওই 45 লক্ষ বা 30 লক্ষ, প্রায় 29 লক্ষ 82,000 এবং তার সঙ্গে তাদের পরিবারের জড়িত, আবার বলছি, প্রথমে শঙ্কর মণি বলছিলেন দরিদ্র পরিবারের সন্তান, তার দাদা আছেন, বোন আছেন, তাদেরকে নিয়ে সংসার চালাতে হয়, এই চাকরিটার আশা করেছিলেন। এই মুহূর্তে আপনি বারুইপুরের একটা ওষুধের দোকানে কাজ করেন, বারুইপুরে ওষুধের দোকানে কাজ করছেন, সংস্কৃতে MA পাস করা এই যুবক, তিনি নাকি টেট পরীক্ষার প্রাথমিকের জন্য উত্তীর্ণ হতে পারলেননি তার অযোগ্যতার কারণে। এখন সেই জয়নগর থেকে বারুইপুরে এসে ওষুধের দোকানে কাজ করে আবার জয়নগরে রাত্রে ফিরে যান, এই চাকরিটা আশা করেছিলেন। এরকম ওর মতন আসলে রয়েছেন অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ প্রার্থী। তাদের হয়ে আমরা আবার বলছি, সুরঞ্জনা চক্রবর্তী কোনো একজন সুরঞ্জনা চক্রবর্তী নয়, এ সরকারের উদ্দেশ্যে আমাদের বক্তব্য। সুরঞ্জনা চক্রবর্তীরা যদি এইভাবেই নির্দিষ্ট হন, তাদের দিকে নির্দেশ থাকে যে এইভাবেই করো, তাহলে সরকার বেরিয়ে আসুন, বলুন কোথাও তদন্ত হোক, বলুন কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতিটা আমরা উন্মোচন করব, আমরা দোষীদের শাস্তি দেব। আমরা আরো একবার বলছি, এই সরকারের কাছে ইনসেনসিটিভ, অসংবেদনশীল আমরা ভূমিকা চাই না, নির্দিষ্টভাবে তদন্ত দাবি করছি আমরা। এই সরকার তার কর্তব্যের মধ্যে পড়ে, এত লক্ষ মানুষ তাদের শুধুমাত্র অযোগ্য বলে দিয়ে আপনারা ছেড়ে দিয়েছিলেন। দিয়ে তো তদন্ত হবে না, নিরপেক্ষ তদন্ত দাবি, নিরপেক্ষ তদন্ত দাবি করছেন নির্বেদ রায়রা, নিরপেক্ষ দাবি করবেন, নিরপেক্ষ দাবি করবেন, আমরা দাবি করব তদন্ত হোক, সত্য উন্মোচিত হোক। অবস্থা দেখছো, সত্য উন্মোচিত না হলে আমরা বোধহয় এর তলায় যেতে পারবো না। শুধু একটা কথা বললে কি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, যে শুনেছিলেন না সুরঞ্জনা চক্রবর্তী প্রেসিডেন্ট বলছিলেন, মানিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে আপনার বক্তব্য বলুন প্লিজ আপনার আমাদের। উনি বলেছেন, উনি অন্যান্য চ্যানেলে তার বক্তব্য জানিয়েছেন, উনি শুধু বলেছেন না 24 ঘন্টাকে আমি কোনো বক্তব্য জানাবো না, 24 ঘন্টায় কিছু বলবো না। সুরঞ্জনা চক্রবর্তী একটা সময় অবধি অনেকটা থ্যাঙ্কস টু হার অনেকদিন অবধি কথাবার্তা বলেও শেষ পর্যন্ত
হঠাৎ করে আবার উধাও হয়ে গেলেন, উত্তর দিলেন না। উত্তর নেই তাই দিতে পারছেন না, উত্তর দাবি করছি আপনাদের কাছ থেকে, তদন্ত দাবি করছি। যদি অন্যায় করে থাকি, ভুল করে থাকি, বিকৃত করে থাকি, মামলা করুন, তদন্ত করুন, তদন্ত হোক, সত্য উন্মোচিত হোক। আপনাদের চ্যানেল 24 ঘন্টার তরফ থেকে আমরা এই দাবি রাখলাম সরকারের কাছে। শেষ করছি, কিন্তু আপনারা আমাদের ছেড়ে যাবেন না। এরপর দিনের সেরা বাছাই করা খবরগুলোকে নিয়ে ফিরবো পেজ ওয়ানে। আজ পেজ ওয়ান দেখুন মৌপিয়ার সঙ্গে থাকুন 24 ঘন্টা।